আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনুরোধে পরবর্তীতে নাটক নিয়ে আমরা শুরু করতেছি। এরপরে ইনশাল্লাহ ২৬ ব্যাচের ক্লাসগুলো শুরু হবে, কবিতা বা নতুন গদ্য পদ্যগুলো ওগুলো নিয়ে কাজ চলতেছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ দেখা হবে সামনে ২৬ ব্যাচের বিষয়গুলো নিয়ে। আজকে আমরা নাটক শুরু করব। আমরা ৪টা বা ৫টা ক্লাসে ইনশাল্লাহ পুরো নাটক শেষ করে ফেলবো আমরা। ঠিক আছে, তো শুরু করি আমরা। সিরাজউদ্দৌলা। সব কিছু শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু দেখেন তো। সব শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এভরিথিং ওকে? ওকে, আশা করি এভরিথিং ওকে। ঠিক আছে, তো দেখেন আমরা পুরা নাটকের কোন জায়গায় কি আছে না আছে সবগুলা, এবং ইম্পর্টেন্ট লাইন কোনগুলো সেগুলোও কিন্তু আমরা দেখে নিব। ইম্পর্টেন্ট লাইনগুলো আসে। প্রথমে নাটকটা শুরু হয়েছে ১৭৫৬ সালের ১৯শে জুন। তো অনেক সময় আমাদের পরীক্ষায় আসে এটা, যে কলকাতার নাম পরিবর্তন করা হয় কবে, সেটা ১৯শে জুন। ১৭৫৬ সালের ১৯শে জুন সিরাজ ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যায়, কিন্তু ১৯শে জুন অ্যাটাক করে সিরাজ ফার্স্ট। দেখেন, আচ্ছা, নবাব সৈন্যরা দুর্গ আক্রমণ করছে। দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয়, তবু যুদ্ধ না করে উপায় নেই। তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের একটা অংশ থেকে, এইগুলোকে বলা হচ্ছে জানে, এগুলো প্রেক্ষাপট, মানে একটা মঞ্চ নাটক। তো আপনারা দেখেন নাই, মঞ্চ নাটকের মধ্যে একটা আবহ সৃষ্টি করে। হ্যাঁ, এই আবহটা রিটেন নাটকের মধ্যে ডিরেক্ট লিখেই দেয়। আচ্ছা, কামান পরিচালক গোলন্দাজ। গোলন্দাজ মানে কি, যে কামান পরিচালনা যারা করে তাদেরকে গোলন্দাজ। নিয়ে কামান চালাচ্ছেন। ইংরেজ সৈন্যর মনে কোনো উৎসাহ নাই, তারা আতঙ্কগ্রস্ত। কেন উৎসাহ নাই? নবাব আক্রমণ করছে, এই জন্য তাদের মধ্যে কোনো উৎসাহ নাই। ওকে, ক্লেটন, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যু, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, ওই যে আমরা বলি না, মাদারল্যান্ড অর সামথিং। আচ্ছা, ক্লেটন, তোমরাও প্রাণপণে, দেখেন, তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর। আসলে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করতেছে, যাতে করে তারা ইংরেজদের পক্ষে যুদ্ধ করে। বাঙালি, বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না। দেখছেন, প্রাণপণে যুদ্ধ করো, ভিক্টোরি অর ডেথ। আচ্ছা, একজন প্রহরী প্রবেশ। ওয়ালি খান, যুদ্ধ বন্ধ করার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন, নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে। ক্লেটন, না না, কখনোই আমরা এটা করব না। ভালো কথা, এক্ষুনি যুদ্ধ বন্ধ করুন। নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও রেহাই দিবে না। যুদ্ধে যদি আপনি আত্মসমর্পণ করেন, তাহলে আপনার বাঁচার কোনো ওয়ে আছে, যদি আত্মসমর্পণ করেন। আর যদি আত্মসমর্পণ না করে যদি কি হয়, আপনাকে যদি হারাইতে হয়, তাহলে কিন্তু আপনার বাঁচার কোনো ওয়ে নাই। এটাই বলতেছে, নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই দিবে না। চোপ বেঈমান। দেখছেন, যে ওর ভালোর জন্য বলছে সে হয়ে গেছে খারাপ। কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না। বা আমরা বলতে পারি, কাপুরুষ বাঙালির কথাই বলতে পারি আমরা। ঠিক আছে, কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না। এখানে কাপুরুষ বাঙালি বলতে কাকে বুঝাইছে? ওয়ালি খানকে বুঝাইছে, যে বলতেছে যুদ্ধ বন্ধ করার কথা। ওয়ালি খান, ওসব কথা বলবেন না সাহেব, ইংরেজদের হয়ে যুদ্ধ করেছি কোম্পানির টাকার জন্য। তার মানে ওই সময় যারা বাঙালি ছিল বা এই দেশে ছিল, তাদের মধ্যেও আসলে কি দেশপ্রেমটা ছিল না। তারা ওই ইংরেজদের জন্যই লড়াই করে। এখন তাদের কথা বলে লাভ নেই। আমাদের ক্ষেত্রেও সেম, আমরা যেমন বহির্বিশ্বে লেখাপড়া করি, বাইরে সেটেল হয়ে যাই, আমাদের ক্ষেত্রেও তো এটা বিপরীত না, ঠিক না? কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এক্ষুনি তার প্রাণ নেবে। ক্লেটন, হোয়াট? যত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে হুমকি দিচ্ছ? আচ্ছা, ক্লেটন, অধিনায়ক এনসাইন পিকার্ডোর পতন ঘটেছে। ক্লেটন, জর্জ বলতেছে, পেরিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছারখার করে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে। ক্লেটন, কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল? অমিচাঁদের গুপ্তচর নবাবের ছাউনিতে খবর পাঠাইছে। কে খবর পাঠাইছে? অমিচাঁদের গুপ্তচর। ইংরেজদের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা কোথায়, এটা অমিচাঁদ পাঠাইছে। মজার বিষয় অমিচাঁদ চরিত্রটা কিন্তু মানে দ্বৈত চরিত্র। এটা এরা নবাবের পক্ষেও কাজ করে, আবার এ ব্রিটিশদের পক্ষেও কাজ করে। যে তারে টাকা দেয় সে তার পক্ষে। অমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে, মানে ইংরেজদের দুর্বল প্রতিরক্ষার বিষয়। নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে। আর গোলন্দাজ, গোলন্দাজ মানে কি, যারা কামান পরিচালনা করে। আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসছে। তাহলে দেখেন, পদাতিক বাহিনী আসছে দমদম দিয়ে, গোলন্দাজ বাহিনী আসছে শিয়ালদহের মারাঠা খাল দিয়ে। বাধা দেওয়ার কেউ নাই। ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়াই দিলিত হইতো। যেমন মুক্তিযুদ্ধের সময় আপনারা এরকম দেখছেন অনেক সময় মুক্তিযুদ্ধের ইয়াতে, সেটা যে ব্রিজ উড়ায় দেয়। কেন ব্রিজ উড়ায় দেয়? যাতে করে কি, মানে অন্য শত্রু সেনারা যেন না আসতে পারে, এই জন্য ব্রিজ উড়ায় দেয়। এখানে সেম,
ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলর, দেখেন মিনচিন দমদমের রাস্তাটা উড়ে দিতে পারেননি, ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলর ফকল্যান্ড ও মানিংহাম নৌকা করে দুর্গে পালায় গেছে। মানে যাদেরকে আপনি ব্রিজ উড়ায় দিতে বলতেছেন, ঠিক আছে, তারা নৌকা করে চলে গেছে। ভালো কথা, দুর্গ থেকে পালিয়ে গেছেন। ক্লেটন কাপুরুষ বেঈমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের রেখে পালিয়েছে, চালাও গুলি চালাও, নবাব সৈন্যদের দেখিয়ে দাও বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে লড়তে পারে। ভাই মোটিভেশন দেওয়া হয় না, অস্ত্র লাগবে, ঠিক আছে, ওদের কাছে অস্ত্রই নেই, ওদের মানে ওরা মোটিভেশন দিয়া লাভ হইতেছে না, ওরা নবাবের সাথে পারবে না, এটাই বাস্তব। হলওয়েল এক্ষুনি গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি ক্যাপ্টেন ক্লেটন? ক্লেটন যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়ার উপায় আছে কি সার্জন হলওয়েল? হলওয়েল বলতেছে কি, আমার মনে হয় গভর্নর রজার ড্রেক, তার মানে কলকাতা দুর্গের প্রধান কে ছিল? রজার ড্রেক, কলকাতা দুর্গের গভর্নর রজার ড্রেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাটা এখন যুক্তিযুক্ত, কারণ যদি আত্মসমর্পণ করে তাহলে বাঁচার কি আছে, আশা আছে, আর যদি আত্মসমর্পণ না করে তাহলে কিন্তু হচ্ছে তাদেরকে হত্যা করার অধিকার নবাবের আছে। তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছে? দেখছেন, এটা হচ্ছে ভয় তৈরি করা, এটা হচ্ছে ভয়। যেমন আমরা অনেক সময় বলতাম না এরকম যে অমুক দল ক্ষমতা থেকে গেলে 2 লাখ মানুষ মরে যাবে, 5 লাখ মানুষ মরে যাবে, ঠিক এই টাইপের। তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছেন? হলো তবু কিছু আশা তো থাকবে, যুদ্ধ করে টিকে থাকার কোনো আশা নেই। গোলাগুলি যা আছে তা দিয়ে আজ সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করা যাবে না, যেহেতু সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করা যাবে না, কি গোলা ইয়া করবা? ডাচদের কাছে, ফরাসিদের কাছে, সবার কাছে, কার কাছে? ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ড, ডাচ শব্দের অর্থ হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে, ফরাসি মানে ফ্রান্স, এটা আপনারা জানেন, ফ্রান্স। সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, কিন্তু সৈন্য দেওয়া তো দূরের কথা, এক ছটাক বারুদ পাঠিয়েও আমাদের সাহায্য করলো না। খুবই স্বাভাবিক, দেখেন ইংরেজরা বিদেশি, তাদেরকে অন্যরা হেল্প করবে কেন? ইংরেজ, ডাচ, ফরাসি প্রত্যেকে ব্যবসায়িক দিক থেকে একজন একজনের কম্পিটিটর, তাহলে কেন অন্যরা তাকে হেল্প করবে? টোটালি আনপসিবল ক্লেটন। তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি গভর্নর ড্রেকের সাথে আলাপ করে আসি। ভালো কথা, এই দেখেন হলো পাইচার থামে, কে কে আসো? হ্যাঁ ইয়েস স্যার। অমিত চাঁদকে বন্দি করে কোথায় রাখা হয়েছে? পাশে একটা ঘরে, তাকে এখানে নিয়ে আসো, অমিত চাঁদকে নিয়ে আসার কথা বলতেছে। আচ্ছা রাইট স্যার, আচ্ছা গেল, অমিত চাঁদরা নিয়ে আসতে গেছে, এবার দেখো অমিত চাঁদ ঢুকছে, সুপ্রভাত সার্জন হলওয়েল, এটা ব্যঙ্গ করে বলতেছে। বলেন এই সময় যুদ্ধের মধ্যে কি এটা সুপ্রভাত বলি আমরা গুড মর্নিং বলতে পারি? পারি না। সুপ্রভাত, তাই না অমিত চাঁদ? হ্যাঁ, তুমি আমার এখন ব্যঙ্গ করে বলতেছো সুপ্রভাত। গোলাগুলির আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায়। হলওয়েল বিস্মিতভাবে এদিক ওদিক তাকিয়ে বলে, নবাব সৈন্যের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বলুন তো? যুদ্ধের ময়দানে যেখানে গোলাগুলি করার কথা, হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল কেন? অমিত চাঁদ বোধ হয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দিছে, এটা ব্যঙ্গ করে বলতেছে। যুদ্ধের মধ্যে বুঝি আবার খাবারের বিরতি দেয়? কখনোই দেয় না, ঠিক না? অমিত চাঁদ ব্যঙ্গ করে বলতেছে, মনে হয়েছে খাবারের বিরতি দিচ্ছে এই জন্য। হলেন এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে অমিত চাঁদ, আপনি নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিক চাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান। তাহলে ওই সময় মানে হচ্ছে নবাবের পক্ষে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল কে বলেন তো? রাজা মানিক চাঁদ, ও হচ্ছে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল। তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে। অমিত চাঁদ, বন্দির কাছে প্রার্থনা কেন সার্জেন হলওয়েল? আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। এটা প্রতিশোধ পরায়ণ মনোভাব, কারণ অমিত চাঁদকে গভর্নর ড্রেক আটকা রাখছিল, এই জন্য সে বলতেছে কি আমি ড্রেকের পতন চাই। দেখেন সার্জন হলওয়েল, গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালায় গেছেন। যে ড্রেকের কাছে যাচ্ছিল কি সলিউশন নেওয়ার জন্য, সেই ড্রেকে নৌকা করে পালায় গেছে, দুর্গ থেকে পালিয়ে গেছেন। গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুঁড়েছিল, কিন্তু তিনি আহত হন নাই, বাইচা গেছেন। দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য, অমিত চাঁদ টিটকারি করে বলতেছে। যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে আধা ঘন্টা আগেও তিনি প্রতিজ্ঞা করছিলেন ক্যাপ্টেন ক্লেটন। হ্যাঁ, শেষে তিনিও পালিয়ে গেলেন। দেখছেন যে এই যে ক্যাপ্টেন ক্লেটনের কথা দেখেন না, এত বড় বড় কথা বলছে, সেই ক্লেটনও কি করছে? প্রাণ ভয়ে পালায় গেছে। এখন হলওয়েল বলতেছে হাই হাই রে, এটা কোনো কথা? ব্রিটিশ সিংহ লেজ গুটিয়ে নিলেন, এটা বড় লজ্জার কথা। ব্রিটিশ সিংহ কাকে বলতেছে? ক্যাপ্টেন ক্লেটনকে বলতেছে ব্রিটিশ সিংহ, টিটকারি করে বলতেছে। অমিত চাঁদ, এখন উপায়? আবার কি, ক্যাপ্টেন কর্নেলরা সব পালায় গেছে, মানে যারা মূলত যোদ্ধা তারা সব পালায় গেছে। এখন ফাঁকা মাঠে গাইজ হসপিটাল আর কি, গাইজ হসপিটালের হাতুড়া সার্জন জন জেফানিয়া হলওয়েল হচ্ছে সর্বাধিনায়ক। মানে আমরা একটা কথা বলি না, যে বনে বাঘ নাই ওই বনে শিয়ালি রাজা। এখন ক্যাপ্টেন ক্লেটন বা যারা যুদ্ধ করার কর্নেল, গভর্নর, এরা সব পালায় গেছে, এখন ডাক্তার হয়ে গেছে কে দুর্গের প্রধান। আপনি এখন কমান্ডার ইন চিফ,
আচ্ছা হলওয়েল, হতাশা, উমিচাঁদ, উমিচাঁদ। আচ্ছা আমি রাজা মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রাকার, প্রাকার মানে প্রাচীর, প্রাকার শব্দের অর্থ প্রাচীর বা আমরা বলতে পারি দেওয়াল টাইপের, হ্যাঁ, দুর্গ, দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন। সাদা নিশান হচ্ছে সন্ধির প্রতীক, সাদা নিশান। আচ্ছা তারপর দেখেন হঠাৎ দেখেন বাইরে গোলাম, হ্যাঁ উমিচাঁদের প্রস্থান, হঠাৎ বাইরে গোলমালের শব্দ শোনা গেল, দেখেন দ্রুত ঢুকছে জর্জ। সর্বনাশ হয়েছে, একদল ডাচ সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালাই গেছে, ঠিক আছে, যাদেরকে নিয়ে তারা যুদ্ধ করতেছিল তারাই পালাই গেছে। সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিক বাহিনী হুড় হুড় করে কিল্লার ভিতরে ঢুকে পড়তেছে। তাহলে কোন দিক দিয়ে ঢুকতেছে? যে সাইড দিয়ে হচ্ছে সেনারা পালাই গেছে। কেন পালাই গেছে? প্রাণ ভয় পালাই গেছে। আর যান বাঁচানি ফরজ, যান বাঁচানো ফরজ। হলো সাদা নিশার উড়াও, দুর্গ তোরণে সাদা নিশার উড়াও, তাড়াতাড়ি সন্ধিরিয়া উঠাও, ঠিক আছে। এই যে দুশ্মনেরা এখান থেকে গুলি চালাচ্ছে, কে বলতেছে? মীর মর্দান। মীর মর্দানের কথা আপনারা পরবর্তীতে পাবেন। আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি। যুদ্ধের নিয়ম অনুসারে সন্ধি না আত্মসমর্পণ? সন্ধি কখন হয়? যখন দুইজনেরই সমান শক্তি আছে এবং যুদ্ধ করার ক্ষমতা আছে, তখন যে আপোষটা হয় এটাকে আমরা বলি সন্ধি। আর এখানে কি বলতেছে? সন্ধি না আত্মসমর্পণ? আমি হাইরা গেছি, আমার হাতে কিছু নেই, তখন তার এটা সন্ধি হইতে পারে না। সবাই অস্ত্র ত্যাগ করো, মাথার উপর হাত তুলে দাঁড়াও, সবাই ভালো কথা। মানিক চাল তুমিও হলো, তুমিও মাথার উপর হাত তুলে দাঁড়াও। এই যে স্যারেন্ডার করতেছে, মাথার উপর হাত তুলে দাঁড়িয়েছে। কেউ এক চুল লড়লে প্রাণ যাবে। এবার সিরাজ প্রবেশ করলো, সিরাজ প্রবেশ করার পরে সবাই হচ্ছে সালাম টালাম দেয় ইত্যাদি। কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে। এখানে ঘুষখোর ডাক্তারকে হলওয়েলের কথা বলতেছে, বুঝছেন? হলওয়েল কোম্পানির ঘুষখোর ডাক্তার রীতিমতো কি হয়ে গেছে? সেনাপতি হয়ে বসছে। তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেওয়ার জন্য তৈরি হওয়া হলওয়েল। এখন বাকিদেরকে পাচ্ছে না, যেহেতু হলওয়েলরাই পাচ্ছে, তো হলওয়েলের সেম কথাটা বলতেছে। আশা করি রাম আমাদের উপর অন্যায় জুলুম করবেন না। আরে আশ্চর্য, তোরে ধরতে না ধরতে জুলুম পাইবে কই থেকে? মানে ওর জন্য যেটা আসল বিচার করা দরকার ওইটাই তার কাছে জুলুম। মনে করেন আপনি কোটি কোটি টাকা দুর্নীতি করছেন, এখন আমি ওই টাকাটা বাজেয়াপ্ত করলাম, আর আপনি কি বলতেছেন? হ্যাঁ আমার উপর জুলুম করা হয়েছে। তো তুমি যে টাকা কামাইছো ওইটা কি? সেটা জুলুম। এ পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছো তাতে তোমাদের উপর সত্যিকারে জুলুম করতে পারলে আমি খুশি হতাম। গভর্নর ড্রেক কোথায়? তিনি কলকাতার বাইরে গেছেন, দেখছেন? মানে তার সম্মানের দিকটা খেয়াল রেখে বলতেছে সে কলকাতার বাইরে গেছেন। ইংরেজরা সম্মানের দিক থেকে মারাত্মক। কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালাইছেন? আমি সব খবর রাখি হলওয়েল। নবাব সৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছেন। কিন্তু কৈফিয়ত কাউকে দিতেই হবে। মানে এই কথা বলার কোনো ওয়ে নাই। হলওয়েলে বলতেছে যে গভর্নর যেহেতু নাই, আমি তো সব কিছু বলতে পারবো না কি হয়েছে না হয়েছে, এই কথা বলার কোনো ওয়ে নেই। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা ইংরেজরা পেল থেকে, তার কৈফিয়ত আমি চাই। কত সালে এটা হয়েছিল? 1756 সালে। হলওয়েল আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি, শুধু আত্মরক্ষার জন্য। দেখছেন তারপরও বাটপাড়ি করে। শুধু আত্মরক্ষার জন্য কাশিমবাজার কুঠিতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করছিলে, হ্যাঁ তাই না? খবর পেয়ে আমার হুকুমে কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বন্দি করা হয়েছে ওয়াটস আর কলেটকে। কাকে কাকে বন্দি করা হয়েছে? ওয়াটস আর কলেটকে কাশিমবাজার কুঠি থেকে। রায়দুল্লভ জাহাপানা বন্দি ওয়াটসকে এখানে হাজির করুন। আচ্ছা ওয়াটসকে হাজির করছে। তোমরা ভেবেছো তোমাদের অপকীর্তির কোনো খবর রাখি না? এগুলা কে বলতেছে? সিরাজ বলতেছে। ওয়াটস ইউর এক্সেলেন্সি, দেখেন পাম্বারা বলতেছে, আমি জানতে চাই তোমাদের উদ্ধত আচরণ মানে অশিষ্ট আচরণের জবাবদিহিতা করবে কে? কারণ তোমাদের গভর্নর বা তোমাদের যারা নেতৃস্থানীয় লোক ছিল সব পালায় গেছে। এখন আমাকে এগুলোর জবাব দিবে কে? কাশিমবাজারে তোমরা গোলাগুলি আমদানি করছো, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছো, দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো। দেখছেন কয়টা দোষ? এক নম্বর হচ্ছে কি গোলাগুলি আমদানি করছো। 2 নম্বর কলকাতার গ্রামের পর গ্রাম তোমরা দখল করে আসো। 3 নম্বর দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বাড়াইছো। 4 নম্বর হচ্ছে কৃষ্ণবল্লভকে আশ্রয় দিছো। বাংলার মসনদে বসবার পর তোমরা আমাকে নজরানা পর্যন্ত পাঠাওনি। দেখছেন এই টোটাল কারণ। ইয়ার সাথে হচ্ছে কি মানে কি বলে এটাকে? সংঘর্ষের কারণ। সংঘর্ষের একটা বড় কারণ ছিল এই পাঁচটা বিষয়, ঠিক আছে? তোমরা কি ভেবেছো এইসব অন্যায় আমি সহ্য করবো? আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলের কাছে পেশ করবো, তো কাউন্সিলের গুল্লি মারি। তোমাদের দৃষ্টতার জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করার অধিকার আমি প্রত্যাহার করছি। এখন দেখেন সিরাজ তো হচ্ছে বাংলার নবাব, এখন তারা কি রেফারেন্স দিচ্ছে? কিন্তু বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি তো দিল্লির বাদশা দিচ্ছেন।
মানে বাংলার নবাবের চেয়ে বড় তো হচ্ছে দিল্লির বাদশা। মনে করেন আমাদের বাংলাদেশের সরকারের চেয়ে তো আমেরিকার সরকার বড়, ঠিক না? সেম কথাটাই বলতেছে যে বাংলার নবাব যে ব্যবসা করার অনুমতি দিচ্ছে না, আপনি তো সেটা কি করতে পারেন না, রহিত করতে পারেন না। এখন কি বলতে থাকেন, বাদশাকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করছো, কারণ গ্রাউন্ড ফিল্ডে আমরা থাকি, আমরা জানি তোমরা কি করো না করো, ঠিক না? বাদশাকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করছো, তিনি তোমাদের অত্যাচার বা কি বলে অনাচার দেখতে আসেন না। ইউর এক্সেলেন্সি নবাব আলীবর্দী খান বললো যে ঠিক আছে, বাদশার কথা না হয় বাদই দিলাম, আলীবর্দী খানও তো আমাদেরকে কি করছে, ব্যবসা করার অনুমতি দিছে। আর আমাকে তিনি যে অনুমতি দিচ্ছেন তা নিশ্চয়ই তোমাদের অজানা থাকার কথা নয়। সেই খবর অ্যাডমিরাল ওয়াটসন, কিলপ্যাট্রিক, ক্লাইভ সবারই জানা আছে। কি অনুমতি দিছিল, যে ইংরেজদেরকে কখনো লাই দিবা না, তাদেরকে অস্ত্র আমদানি করতে দিবা না, কুঠি মজবুত করতে দিবা না, সামথিং এই বিষয়গুলো। আচ্ছা, মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের সিক্রেট কমিটির সাথে যে পত্র লাভ করেছে তা আমার জানা নাই ভেবেছ, মানে মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের কমিটির সাথে মিটিং করতেছে যে বাংলা দখলের কথা, বাংলা দখলের কথা, ঠিক আছে? মাদ্রাজে বসে সে একবার তার বোনের কাছে, তার মায়ের কাছে চিঠি লিখতেছিল, তার বোনরে আসলে বিয়ে দিতে পারতেছিল না টাকার অভাবে, তখন মার কাছে চিঠি লিখতেছিল যে তাড়াতাড়ি বোনের ব্যবস্থা করো, আমরা অচিরেই অনেক টাকার মালিক হব। তখনও কিন্তু পলাশির যুদ্ধ হয় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আমি সব জানি, তবু তোমাদের অবাধ বাণিজ্যে এই পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি, কিন্তু সদ্ব্যবহার তো দূরের কথা, তোমাদের জন্য করুণা প্রকাশ করাও অন্যায়। হোয়াটস ইউর এক্সেলেন্সি, আমাদের সম্বন্ধে ভুল খবর শুনেছেন। আমরা এই দেশে বাণিজ্য করতে এসেছি, উই হ্যাভ কেম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন টু পলিটিক্স। আমরা পলিটিক্স করবো কেন, কিন্তু ব্যবসায়ীরা পলিটিক্স করবে, এটাই স্বাভাবিক। সিরাজ, তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন অবস্থায় ওলট পালট, মানে রাজনৈতিক অস্থিরতা শুরু করো। দেখেন কোথায় কোথায় কি করছে। 1 নম্বর, কর্ণাটক দক্ষিণাত্যে তোমরা কি করছো, মানে বাণিজ্যের নামে পলিটিক্সে জড়িয়ে গেছে, শাসন ক্ষমতা করায়ত্ত করে লুটতারাজের পথ পরিষ্কার করে দিয়েছো। বাংলাতেও তোমরা সেই ব্যবস্থা করতে চাও, তা না হলে আমার নিষেধ সত্য কলকাতার দুর্গ সংস্কার তোমরা বন্ধ করোনি কেন? ওই যে কলকাতার দুর্গ সংস্কার করছে, ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। হ্যাঁ, ফরাসিরা ডাকাই, তা তোমরা খুব ভালো। হ্যাঁ, ফরাসিরা ডাকাত, আমরা অশান্তি চাই না। ইউর এক্সেলেন্সি, চাও কি চাও না সেটা পরে হবে। রায়দুল্লভ কি বলতেছে, হ্যাঁ জাহাপানা, গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গুলি দিয়ে উড়িয়ে দাও, কামানের গোলা দিয়া উড়িয়ে দাও। 1 নম্বর, গোটা ফিরিঙ্গি পাড়ায়, মানে ইউরোপিয়ানরা যেখানে থাকে, গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন জ্বালিয়ে ঘোষণা করে দাও যে সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায়। আশেপাশে গ্রামবাসীদেরকে জানিয়ে দিন তারা যেন ইংরেজদের কাছে কিছু বিক্রি না করে। দেখছেন, তাহলে সিরাজ কিন্তু অ্যাটাকিং মুভমেন্টে ইংরেজদেরকে সরাইছে, কিন্তু তার যারা সভাসদ ছিল এরা এগুলো মানে নেই। মনে করেন আমাদের সরকার কোনো ডিসিশন নিছে, তো সচিবালয়ের আমলারা এটা মানতেছে না। বিষয়টা হচ্ছে এরকম, কোনো ইংরেজদের কাছ থেকে কোনো প্রকারের সওদা যেন না বেচে, এই নিষেধকে অগ্রাহ্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে। জহুকুম জাহাপানা, আজ থেকে কলকাতার নাম হচ্ছে আলীনগর। আজ থেকে কলকাতার নাম কি? আলীনগর। রাজা মানিক চাঁদ, আপনাকে আমি আলীনগরের দেওয়ান নিযুক্ত করলাম। দেখেন, যেই মানিক চাঁদকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয়েছে, ওই কিন্তু পরবর্তীতে গাদ্দারি করে। মানিক চাঁদ, আপনি অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেক ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি তহবিলে বাজেয়াপ্ত করুন। দেখছেন, পরবর্তী করেন এইগুলা। কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা, আর কোম্পানির সাথে সংশ্লিষ্ট এখানকার প্রত্যেকটা ইংরেজ, মানে পুরা যুদ্ধে যত খরচ হচ্ছে সব খরচগুলো কারা দিবে? ইংরেজরা দিতে বাধ্য থাকবে। আচ্ছা, মানিক চাঁদ হুকুম জাহাপানা, দেখেন হুকুম জাহাপানা। যাই হোক, সিরাজ উমির চাঁদের কাছে এসে কাঁধ রেখে বলল, আপনাকে মুক্তি দেওয়া হলো, কারণ দেখেন ওই সময় কিন্তু সে সিরাজের পক্ষে কাজ করছে। উমির চাঁদ কিন্তু সিরাজের পক্ষে কাজ করছে, ঠিক না? আচ্ছা, উমির চাঁদ দেখেন, হ্যাঁ রাজা রাজবল্লভের সাথে আমার একটা মিটমাট হয়ে গেছে, কাজেই কৃষ্ণবল্লভকেও মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। এই কৃষ্ণবল্লভই কিন্তু ওই সময় 53 লাখ টাকা নিয়ে কিন্তু পালাইছিল, 53 লাখ। মীর মর্দান হুকুম জাহাপানা, দেখেন ইউর এক্সেলেন্সি, তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি আর তুমি আমার বন্দী, ঠিক আছে? সিরাজ বলতেছে, ইংরেজদেরকে বলতেছে। রায়দুল্লভকে দেখেন, কয়েদি হলওয়েল ওয়ার্ডস আর কলেটকে আমার সাথে পাঠানোর ব্যবস্থা করেন, মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব। মজার বিষয় হচ্ছে মুর্শিদাবাদে ফিরে তাদেরকে ক্ষমা করে দেয়, ঠিক আছে? তো আপনি যদি চোররে ক্ষমা করে দেন, সে তো আরো বেশি চুরি করবে, স্বাভাবিক। রায়দুল্লভ জাহাপানা, বাস সিরাজ চলে গেছে। তাহলে প্রথম অংশে আমরা কি দেখলাম? সিরাজ কলকাতা অভিযান পরিচালনা করছে, আর এই অভিযানে মোটামুটি ইংরেজদের ব্যাপক ক্ষতি হয়েছে, অভিযানের সব দায়ভার দোষ সব ইংরেজদেরকে দেওয়া হয়েছে।
এবার আসেন প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। এখন এই অভিযানে পরাজিত হয়ে এবার তারা কি একটা জায়গায় আশ্রয় নিছে। কোথায় আশ্রয় নিছে দেখেন, কলকাতার অদূরে একটা জাহাজের মধ্যে। দেখেন এটা কোথায়, 3রা জুলাই কলকাতার ভাগীরথী নদী ফোর্ট উইলিয়াম জাহাজে। দেখেন কি বলতেছে, শিল্পীরা প্রবেশ করছে। দেখেন কলকাতা থেকে তাড়া খেয়ে ড্রেক, কিলপ্যাট্রিক তাদের দল বলে জাহাজে আশ্রয় নিছে। সকলের মধ্যে চরম দুরবস্থা, খাবার টাবার কিচ্ছু নাই। গোপনে চোরাচালান করে কিছু টাকা মানে খাবার কিনতে পারে, এমনকি গায়ে কাপড়ও নেই, সকলেরই এক কাপড়। এর ভিতরে নিয়মিত পরামর্শ চলতেছে কিভাবে কলকাতা উদ্ধার করা যায়। ঠিক আছে, যে একদিন হয়তো মাদ্রাজ থেকে কোনো জাহাজ টাহাজ আসবে, তারা এসে ইংরেজদেরকে হেল্প করবে, এই টাইপের। আসে ড্রেক কি বলল, এই তো এই যে এই ড্রেকে কিন্তু গভর্নর ছিল, এই ড্রেকে কিন্তু হচ্ছে কি গভর্নর ছিল, ঠিক না। এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছে মাদ্রাজ থেকে, ওর কাছে শোনো প্রয়োজনীয়। হ্যাঁ, এটা আসলে জানেন মোটিভেশন দিতেছে, ইংরেজদেরকে মোটিভেশন দিচ্ছে যাতে করে তারা যুদ্ধ করার যে মানসিকতা তারা হারায় না যায়। হ্যাঁ হ্যাঁ, এসে পড়লো বলে এই তো বলতে চাইছে, কিন্তু সেই সাহায্য এসে পৌঁছবার আগে আমাদের দফা রফা হয়ে যাবে, আমরা মরে যাবো পার্টির। কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেও সুখবর নাই। তিনি মাত্র 250 সৈন্য নিয়ে আসছে। এই 250 সৈন্য নিয়ে এসে কি সিরাজের সাথে পারা যাবে? কখনোই পারা যাবে না। এই 250 সৈন্য নিয়ে কখনোই পারা যাবে না, ঠিক আছে। এই ভরসা একটা দাঙ্গাও করা যাবে না, যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা। তবু হোক লোকবল কিছুটা তো বাড়লো। তাই বলতেছে লোকবল বাড়ুক আর না বাড়ুক আমাদের অংশীদার বাড়ছে, এটা ঠিক। লোকবল বাড়ুক আর না বাড়ুক কি বাড়ছে, আমাদের অংশীদার বাড়ছে। আহার্য কোনো রকম জোগাড় হবে, কি করে হবে তাই বলুন না মিস্টার ড্রেক, আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চেতেছি। এই পর্যন্ত 2 বেলায় খাবারের বন্দোবস্ত হয়েছে, হ্যাঁ, ধারে কাছে হাট বাজার নাই। নবাবের হুকুমে কেউ প্রকাশ্যে কোনো জিনিস আমাদের কাছে বিক্রি করে না। 4 গুণ দাম দিয়ে কতদিন আপনি গোপনে খাবেন? তাহলে কি কি আপনি আমাদেরকে কিসের মোটিভেশন দিতেছেন? এই অবস্থা কয়দিন চলবে সেটা আমাদের জানা দরকার। কিলপ্যাট্রিক এত অল্প অধৈর্য হলে চলবে না। দেখেছে কিলপ্যাট্রিক, দেখছেন কিলপ্যাট্রিক যে আসছে, হ্যারি ধৈর্য আমরা ধরবো কিসের আশা সেটাই তো দেখতে হবে। মানে মানলাম যে ঠিক আছে আমি অধৈর্য হব না, কিন্তু ভাই ধৈর্য ধরলে কি লাভ হবে সেটা তো জানাইতে হবে। যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই, দোষ কারো একার না। দেখছেন এবার শুরু করতেছে, দেখেন মানে যখন অভাব দেখা দেয় তখন হচ্ছে কি জানেন, সবার মধ্যেই হচ্ছে কি এটা নিয়ে ঝগড়া মারামারি কাটাকাটি লেগে যায়। যারা এই পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষে কলকাতা থেকে বিতাড়িত করে বিতাড়িত আমরা, ঠিক আছে। তার মানে নেতাদের দোষে কিন্তু প্রজাদের বা রাজাদের দোষে কিন্তু প্রজাদের ক্ষতি হয়, ঠিক না। আপনার হঠকারিতার জন্যই আজ আমাদের এই দুর্ভোগ, ঠিক আছে। মার্টিন বলতেছে ড্রেক আমার হঠকারিতা, মানে গভর্নর বলতেছে, তা নয়তো কি অমন উদ্ধত ভাষা নবাবকে চিঠি দেওয়ার প্রয়োজন কি ছিল? মানে এটা হচ্ছে কৃষ্ণদাসকে কেন্দ্র কইরা নবাবকে বেশ খুব খারাপ ভাষায় চিঠি লেখে, মানে তেড়ামি টাইপের ভাষা কইরা, বুঝছেন। মানে কোনো ছাড় দিয়ে না। নবাব যখন কৃষ্ণদাসকে ফেরত চায়, ইংরেজরা সেখানে বেশ অপমান করেই হচ্ছে নবাবকে কিছু কথা লেখে, ওইটাই। তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণ বল্লভকে আশ্রয় দেবারই বা দরকার কি ছিল? সব ব্যাপারে সকলে মাথা গলানো খালে না, হ্যাঁ, মাথা গলানো সাজে না। হ্যাঁ, তুমি কি বুঝবা, তুমি পলিটিক্সের কি বুঝো? তা তো বটে, কৃষ্ণ বল্লভের কাছ থেকে কি পরিমাণ টাকা উৎকোচ, উৎকোচ মানে ঘুষ, উৎকোচ শব্দের অর্থ ঘুষ, কি পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক, তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? এইটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্কটা বড় বেশি মোটা বলেই নবাবের ধমকানি সত্য কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেনি মিস্টার ড্রেক। আমার রিপোর্ট আমি কাউন্সিলের কাছে দাখিল করেছি, রিপোর্টের কথা রেখে দিন, তাতে আর যাই হোক সত্যি কথা কখনো বলা হয়নি। টেবিলের ওপর এক বান্ডিল কাগজ দেখা, ওই তো রিপোর্ট তৈরি করছেন, দেখেন যে কলকাতা ডুবিয়ে এসেছে সেটা। এখন দেখেন আমি যদি আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট লিখি, আমি কি সত্য কথাগুলো লিখবো? কখনোই না। সেম কথাটাই বলতেছে যে কলকাতা কেন পরাজিত হয়েছে, ওই রিপোর্টের সত্য কথাগুলো এখানে কিচ্ছু লেখেন নেই। এর ভিতরে একটি বর্ণ সত্য কথা খুঁজে পাবেন না। ড্রেক টেবিলে কোশ্চেন, দ্যাটস নান অফ ইউর বিজনেস, ঠিক আছে। অফকোর্স ইট ইজ। দেখছে লেগে গেছে, এরা লেগে গেছে এবার। কিলপ্যাট্রিক তোমরাই বা হঠাৎ এত সাধুত্বের দাবিদার হলো কিভাবে? তোমরা দুজনের ব্যাংক ব্যালেন্স কত? 20,000 টাকা। তোমাদের ব্যাংক ব্যালেন্স 20,000-এর কম না, অথচ তোমরা হচ্ছে 70 টাকা বেতনের কর্মচারী। তো দেখেন 70 টাকা বেতনের কর্মচারী 20,000 টাকা জমাইতে কতদিন লাগে? ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিচ্ছে, মানে কোম্পানির চাকরির পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা। কোম্পানির চাকরির পাশাপাশি, যেমন মনে করেন আপনি আর্মিতে চাকরি করেন, তো সন্ধ্যাবেলা আপনার কাজ থাকে না, আপনি সন্ধ্যাবেলা মনে করেন একটা মুদির দোকান দিলেন, এই টাইপের। ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিচ্ছে, সবাই উপার্জন করছে, আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। আমিও ঘুষ খাই নাই। ড্রেক কি বলতেছে, আমিও ঘুষ খাইনি, এটা কোনো কথা? ড্রেক নাকি ঘুষ খাই, অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষের অর্থই বদলাই গেছে আপনার কাছে, হাদিয়া।
ওই যে স্কুল মনে করেন যে কলেজ কিংবা থানা, তারপর হচ্ছে কোর্ট আদালত, এর মধ্যে বড় বড় চোরগুলো যখন ঘুষ খায়, ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এগুলো বিভিন্ন নাম দেয়, হাদিয়া, ডোনেশন, চা খাওয়ার পানি, চা পানির টাকা, সামথিং। এগুলা ভুলে যাও না, এখনো ফোর্ট উইলিয়াম কর্তৃত্ব আমার হাতে। ফোর্ট উইলিয়াম? তুমি আসো জেলখানা, জাহাজের মধ্যে তুই ফোর্ট উইলিয়াম পাইলি কই? ইংরেজদের আধিপত্য কত সহজে মুছে যাবে নাকি? দেখছেন এই জাহাজটা এখন আমাদের কলকাতার দুর্গ, কিছু করার নেই আর কি, এই জাহাজটা এখন কলকাতার দুর্গ। আর দুর্গ শাসনের ক্ষমতা এখন আমার অধিকারে, মানে সালনাই কুত্তা বাগানাম তার একটা কথা আছে না, ঠিক এই টাইপের দুর্গ শাসনের অধিকার নাকি তার কাছে। বিপদের সময় সকলে একযোগে কাজ করার জন্য এই মন্ত্রণা সবাই তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নয়। মার্টিন, বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক, আমরা আপনার কর্তৃত্ব মানবো না। কেন মানবো না? কারণ অকার্যকর নেতৃত্বের কারণে, অযোগ্য নেতৃত্বের কারণে আমরা আপনার কর্তৃত্ব মানবো না। একটা বিদ্রোহ চলে আসছে, ঠিক না? বিদ্রোহ। এবার দেখেন এত বড় স্পর্ধা, উইথড্র হোয়াট ইউ হ্যাভ সেড, মাপ চাও, দ্বিতীয় কথা না বলে, নাথিং শর্ট অফ এন আনকন্ডিশনাল অ্যাপোলজি উইল সেভ ইউ, মাফ চাও, তাহলে এই মুহূর্তে তোমাদের কয়েদ করার হুকুম দিব। দেখছেন, মানে সে পালায় এসে তার মধ্যে একটা কি গভর্নর একটা ভাব দেখাইতেছে, বুঝতে পারছেন? সামথিং আমি কিছু জনক ইংরেজ মহিলা দাঁড়ায় দড়ির উপর একটা ছেঁড়া গাউন মেলতে আসছিল ছেঁড়া গাউন। তিনি হঠাৎ ড্রেকের কথা রুখে উঠলেন, মানে দৃষ্টি ফিরাইছেন, ছুটে গেলেন বৎসারত পুরুষদের কাছে। ইংরেজ, তবু যদি মেয়েদের নৌকা করে কলকাতা না পালাইতেন, তাও না হইতে এই দম্বটা মেনা যেত। মানে আপনি যে এখানে একটা কি বীর পুরুষের একটা ভাব নিতেছেন, আপনি তো মহিলাগো নৌকা করে পালাইছেন, বেড়াগো নৌকা করেও পালান নাই। পালাইবেন মহিলাগো আঁচলের তলে বসে পালাইছেন, আপনি বসে এখানে দাপড় দিতেছেন। গ্রেট, উই আর ইন দ্য কাউন্সিল সেশন ম্যাডাম, এখানে মহিলাদের কোনো কাজ নাই। ড্যাম ইউর কাউন্সিল, তো ঘোড়ার ডিম তোর কাউন্সিল, প্রাণ বাঁচবে কি করে তার ব্যবস্থা নেই, কর্তৃত্ব ফলাচ্ছেন ঘোড়ার ডিম। সেই ব্যবস্থায় তো হচ্ছে ছাই হচ্ছে, রোজই শুনতেছি কিছু একটা হইতেছে, যা হচ্ছে তা তো নিজেদের ভিতরে ঝগড়া, অভাব হলে কিন্তু এই জিনিসটাই দেখা যায়। এদিকে দিনের পর দিন একবেলা খেয়ে বা প্রায় না খেয়ে অহরাত্র, রাত্র মানে হচ্ছে দিন রাত, ঠিক আছে, দিন রাত অহরাত্র এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব গুছে যাওয়া যখন, মানে এটাকে আমরা বলি ইতর বা মানবেতর জীবন, এটাকে আমরা বলি হচ্ছে মানবেতর জীবন। বাট আচ্ছা, বাট ইউ সি, আই ডো নট সি অ্যালোন, ইউ ক্যান অলসো সি এভরি নাইট, সব তুমি দেখতেছো। এক প্রস্থ জামা কাপড় সম্বল, ছেলে বুড়ো সকলেই তা খুলে রেখে রাত্রে ঘুমাইতে হয়, কোনো আড়াল নাই, আব্রু নাই। এনিবডি ক্যান সি দ্যাট পিটিবল অ্যানামোটিক এক্সিবিশন। হ্যাঁ, এর চেয়ে আর বেশি কি দেখতে চান? হ্যাঁ, এর চেয়ে বেশি আর কি দেখতে চান? জামা কাপড় নাই, খাবার নাই, অভাবে আছে, আর কি দেখতে চান? আচ্ছা, মিস্টার হলার, মিস্টার ওয়ার্ডস দেখেন, সাথে সাথে একজন ঢুকছে, দেখেন, গড গ্রেসিয়াস, সকলে গুড মর্নিং টু ইউ। দেখেন, বলো খবর কি হলো? উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মুর্শিদাবাদে ফিরে নবাব আমাদের বোকা মিশছেন। তাহলে এইটা তার মোটামুটি কি বলে, মানে বিচক্ষণতা, এটা আমরা কি বলতে পারি যে কি আছে, মানে বিচক্ষণহীনতা, ঠিক আছে, বিচক্ষণহীনতা। অবশ্য নানা রকম ওয়াদা করতে এসেছে, নাকে কানে খত দিয়ে আসতে এসেছে, বুঝছেন? কলকাতায় ফেরা যাবে না আপাতত না, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কিরকম ব্যবস্থা? অর্থাৎ মেজাজ বুঝে নবাবকে কিছু উপঢৌকন বা উপহার দিলে কি হয়ে যাবে, একটা সম্পর্ক গড়ে তোলা যাবে, ঠিক আছে। এখানে সিরাজের ব্যাপক অদূরদর্শিতা আছে। আমরা যে ইয়ার আন্দোলন পড়ি, কি বলে এটাকে, 57 যে পলাশির যুদ্ধের কথা বলি, ঠিক আছে, এখানে সিরাজের অদূরদর্শিতা মোটেও কম না, অনেক। তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজদের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চায় না, মানলাম। তা চাইলে আপনারা নিশ্চিত থাকতে, তা চাইলে আপনারা এইভাবে নিশ্চিত থাকতে পারতেন না। যেমন দেখেন না, মানে বিভিন্ন দলকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া চলে না, সেম আপনাকে হার্ড হইতে হবে রাজত্ব চালাইতে গেলে, পুনর্বাসন করলে হবে না। তাহলে নবাবের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করতে ফেলতে হয়। দেখেন কিছুটা করে এসেছি। তাছাড়া উমির চাঁদ নিজে থেকে আমাদেরকে কি করছে, রিকোয়েস্ট করছে যে কি আমি, মানে উমির চাঁদ নিজে ইংরেজদেরকে হেল্প করবে, এটা বলতেছে। হুররে, মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন যে না, ইংরেজদেরকে একটু একটু করে কি দেওয়া উচিত, ছাড় দেওয়া উচিত। আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। আমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। আমরা তো ঝগড়া করতে চাই না, কিন্তু আমাদের ভবিষ্যৎটা জানতে চাই। আপনাদের কারণে আমরা কলকাতা থেকে বিতাড়িত, ঠিক আছে, আমরা তো ঝগড়া করতে চাই না। এটার উপায় কেরা বলেন? যেমন তেমন একটা নিশ্চিত ফল দেখতে চাই। এবার দেখেন, পেশেন্স ইজ দ্য কিওয়ার্ড ইয়ং ম্যান, মানে ধৈর্যটাই কি সাফল্য, যে সবুরে মেওয়া বলে এই টাইপের।
পায়ের চাপড়, উফ কি মশা, সিরাজউদ্দৌলার মস্কিউটো ব্রিগেড। মস্কিউটো ব্রিগেড মানে হচ্ছে মশার সেনাবাহিনী, বুঝছেন, মশার বাহিনী। সিরাজউদ্দৌলার মস্কিউটো ব্রিগেড মোবিলাইজ করে, মানে ভাসমান যেটাকে আমরা উড়ায় দেওয়া, মোবিলাইজ করে দিয়েছে নাকি, যাই হোক। যা বলছো, ম্যালেরিয়া ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজন মারাও গেছে। কি কি রোগের নাম আছে এখানে, ম্যালেরিয়া আর কি ডিসেন্ট্রি, বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছে। বাট ইটস ইম্পর্টেন্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। সমুদ্র কাছেই, কলকাতাও 40 মাইলের ভিতরে, প্রয়োজন হলে যে কোনো দিকে বিপদ, হ্যাঁ প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে, ধাওয়া মানে পালানো, যে কোনো দিকে পালানো যাবে। কিলবাড়ি, দ্যাটস ট্রু। কলকাতা ফিরার আশায় বসে থাকতে হলে এই জায়গাটা সবচেয়ে নিরাপদ। নদীর দুই পাশে ঘন জঙ্গল, দেখছেন, সেই দিক থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। বিপদ যদি আসে, ঠিক আছে, বিপদ যদি আসে তাহলে কোত্থেকে আসবে বলতেছে, বিপদ যদি আসে তাহলে কলকাতার দিক থেকে গঙ্গা স্রোতে ভেসে আসবে, কাজে সতর্ক হওয়ার যথেষ্ট সময় পাওয়া যাবে। হলওয়েল, কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। অমিত চাঁদ কলকাতার দেন মানিক চাঁদকে হাত করছে, দেখছেন, সিরাজ যাকে ক্ষমতায় বসাইলো সেই যে গাদ্দারি করছে পরবর্তীতে, তার অনুমতি পেলে জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসে দেবো। ড্রেক, অফকোর্স নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারের ভয় তা পারছে না, বুঝতে পারছেন, ফৌজদারের ভয় তা পারছে না। এবার দেখেন অমিত চাঁদের একটা লোক চিঠি নিয়ে আসছে, কি বলছে, সকলে হোয়াট, এত তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি ঢুকেছে। দেখেন অমিত চাঁদ কি লিখছে, দেখেন উচ্চস্বরে পড়তে লাগলো, দেখেন, আমি চিরকালই ইংরেজদের বন্ধু। কার কথা বলতেছে, অমিত চাঁদ, সে চিরকালই ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত আমি এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিক চাঁদকে অনেক কষ্টে রাজি করানো হইয়াছে, সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়েছে, এজন্য তাহাকে 12,000 টাকা নজরানা দিতে হবে। কত, 12,000 টাকা। টাকাটা নিজে, এখন অমিত চাঁদ এইটা বলে নাই যে 12,000 টাকা চাইছে, আপনারা রাজি নাকি রাজি না, এটার কোনো ওয়ে নাই। অমিত চাঁদ কি করছে দেখেন, টাকাটা নিজের তহবিল হইতে দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্র মারফত পাঠাই দিলাম। টাকাটা আমি দিয়া দিছি, আপনাকে দিতেই হবে, বাকির কোনো ওয়ে নাই। আপনার কাছে আমি প্রপোজাল নিচ্ছি না যে টাকা দিবেন নাকি দিবেন না, ওইটা না, টাকা দিতেই হবে, মারফত পাঠালাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক বাবদ অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় পত্রবাহককে তাহা পাঠালে আমি চিরকৃতজ্ঞ থাকিব, কোনো বাকির কোনো কাম নেই। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি, দেখছেন। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তা গ্রাহ্য না হলে 200-400 টাকা কম লইতেও আমার আপত্তি নেই। আমি কোম্পানি আমার উপর 16 আনার বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য। তাহলে অমিত চাঁদের এমিল লাইফ কি বলেন তো, টাকা কামানো, অরিজিনাল বাঙালি যেমন আসিয়াছে কোম্পানির লোকের কাজে। উদ্দেশ্যের দিক থেকে, এই যে এটা ইম্পর্টেন্ট, উদ্দেশ্যের দিক থেকে আমিও আপনারা কি সমান গোত্রীয়, কি আমাদের দুজনের উদ্দেশ্য কি, টাকা কামানো। দেখেন, এ পারফেক্ট স্কাউন্ডারেল ইজ দিস অমিত চাঁদ, একটা পারফেক্ট ইজ, মনে আপনি কাউরে ঘুষ দিতেছেন, দিদি দিতে অসহ্য হয়ে গেছেন, তখন কবি না সারা একটা মাইন্সের বাচ্চা, এই টাইপের, ঠিক আছে। হলওয়েল, কিন্তু অমিত চাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না। অমিত চাঁদ ওই যে দেখেন না, বড় বড় অফিসাররা, বড় বড় ইয়ারা কোর্টের মধ্যে বা ইয়ার মধ্যে একটা সাইনের জন্য লাখ লাখ টাকা চুরি করে, ঠিক আছে, উচ্চ পর্যায়ের চোর, এই টাইপের। দেখেন অমিত চাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না, কারণ অমিত চাঁদ না হলে আমরা আগাইতে পারবো না, ইভেন হোয়েন ইট ইজ সো কস্টলি, টু কস্টলি। আচ্ছা, সেটাই তো মুশকিল, ওর লোভের অন্ত নেই। ওর বলতে কার, অমিত চাঁদের। ঠিক অফিসগুলোর মধ্যে এরকম চোরগুলার। মানিক চাঁদের হুকুমনামার জন্য 17,000 টাকা দাবি করছে। আমি হলপ করে বলতে পারি 2,000 টাকার বেশি সে মানিক চাঁদকে দিবে না, পুরা টাকাটাই কে মেরে দিবে, অমিত চাঁদ মেরে দিবে, বাকিটা যাবে অমিত চাঁদের তহবিলে। হলওয়েল, তো কিছুই করার নেই, উপযুক্ত অবস্থার সুযোগ পেলে সে ছাড়বে কেন, রাইট, বুঝছেন। ওই যে সিগনেচার দিয়ে হচ্ছে কি আটকায় ফেলাতা, আমার সিগনেচার ছাড়া যেহেতু কাজটা হবে না, তাহলে আমি হাত ছাড়া করবো কেন। দেখি টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করে বেরিয়ে গেল। শুধু অমিত চাঁদের দোষ দিয়ে কি লাভ, মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, মানিক কে হাত পেতে নেই। 10 দিকের 10টি হাত খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা, বুঝতে পারছেন। মানে সবাইকে ঘুষ দিতে দিতে এত পরিমাণ ঘুষের প্রচারণা ওই সময় ছিল, এখনো আছে এই জিনিসটা। কিছুই না, কিছুই না, হাজার হাতে 1000 টাকা দিতে বোঝে করতে আর কতটুকু সময় লাগে। মানে ঘুষের টাকা দিতে তো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে বখরা নিয়ে মতান্তর ঘটলে, মানে ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে যদি মতনৈক্য লাগে, তাহলে তো সব কিছু ফাঁস করে দিবে। ইংরেজরা তাদেরকে টাকা দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করতেছে, বাই চান্স তাদের মধ্যে যদি লাগা যায় তাহলে কি হবে, ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। এটাই বলতেছে, ভাগ বাটোয়ারা নিয়ে মতনৈক্য লাগলে আসল ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। দেখেন ব্রেক,
আরেকটা জরুরি খবর আছে অমিত চিঠিতে, শওকত জংয়ের সাথে সিরাজউদ্দৌলা লেগে গেল বলে, বুঝছেন? এই সুযোগ নেবে মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল, তারা শওকত জংকে সমর্থন করবে। খুব স্বাভাবিক। শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্যে হাসিল হবে। কি হাসিল উদ্দেশ্য বলেন তো? সকলেই দুর্নীতি করতে পারবে, কোনো জবাবদিহিতা থাকবে না, এটাই বলতেছে। ভাং খেয়ে নাস্তিওয়ালীদের সাথে সারাক্ষণ সে পড়ে থাকবে, আর উজির ফৌজদাররা যা খুশি তাই করতে পারবে। ড্রেক আগে ভাগে তার কাছ থেকে আমাদের ভেট, ভেট মানে উপহার, কারণ সিরাজকে উপহার না দিয়ে ইংরেজরা বিপদে পড়ছিল। এখন বলতেছে আগে ভাগে ভেট পাঠানো উচিত বলে আমার মনে হয়। কিলপেট্রিক, আই সেন্ড ইউ, মানে আমি পাঠাবো তার কাছে। দেখেন, তা পাঠান, কিন্তু সন্ধে হলো এখানে একটা বাতি দেবেন না, অর্ডারলি বাতি লেও, মানে অর্ডার দিতেছে তাতে একটা বাতি নিয়ে হল হল। নবাবের কয়েদখানায় থেকে এই 2 দিনের শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আপনাদের অবস্থা কি ততটাই খারাপ? নট সো ব্যাড, আই হোপ। এত খারাপ না। পেগ লাগাও। জাহাজ, জাহাজ আসছে কোথায়? ফ্রম হুইচ সাইড? সমুদ্রের দিক থেকে আসছে, 2খানা 3খানা 5খানা, মানে এখানে প্রত্যাশা করতেছে, আশার কথা বলতেছে, ঠিক আছে, আশা ভরসার কথা বলতেছে। কোম্পানির জাহাজ, কোম্পানির জাহাজ মাস্ট বি ফ্রম মাদ্রাস, মানে মাদ্রাস থেকে আসতেছে। লেটস সেলিব্রেট, হিপ হিপ হুররে, গ্লাসের মধ্যে দিলা শুয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকে প্রথম অঙ্কের 2টা দৃশ্য আমরা শেষ করলাম। ইনশাল্লাহ সামনে বাকি অংশ আলোচনা করা হবে। ক্লাসগুলো দেখে নিয়ে আনি, ইম্পর্টেন্ট তেমন নিয়ে আনা, ঠিক আছে? অনুধাবনমূলক কোয়েশ্চেন আর এমসিকিউগুলো একটা প্র্যাকটিস করেন। আর আমি প্রত্যেকটা মানে হচ্ছে গদ্য পদ্য, সরি এই নাটকের প্রত্যেকটা অঙ্ক এভাবে হচ্ছে রিডিং পড়া একবার শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।